প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ভালো আছো সবাই? আচ্ছা, ঠিক আছে। তো দেখো, আজকে আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে আজকে নবম দশম শ্রেণীর রসায়নের একাদশ অধ্যায়ে খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে আলোচনা করছি। কেমন? এই খনিজ সম্পদ জীবাশ্মের আমি এর আগে অ্যালকেন পর্যন্ত শেষ করিয়েছিলাম। তো আজকে আমার আলোচ্য বিষয় হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকিন এবং অ্যালকাইন। তাহলে আমার আলোচ্য বিষয় হচ্ছে অ্যালকিন। তাহলে শুরুতেই আমি অ্যালকিন নিয়ে আলোচনা করি। কেমন? তাহলে অ্যালকিন বলতে গিয়ে শুরুতে আমাকে অ্যালকিনের সংজ্ঞাটা দিতে হয়, অর্থাৎ অ্যালকিন কি। কেমন? যে জৈব যৌগের কার্বন শিকড়ে অন্তত একটি কার্বনকে দ্বিবন্ধন, একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাকে বলা হচ্ছে অ্যালকিন। কিরকম? যেমন মনে করো CH2 ডাবল বন্ড CH2, এরকম ন্যূনতম একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, সেটাকে বলা হচ্ছে যে অ্যালকিন। যেমন এটার নাম হচ্ছে কি? ইথিন। কেমন? এটার নাম হচ্ছে ইথিন। আমি যদি এভাবে লিখি CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, তাহলে এটার নাম হবে কি? এটার নাম হচ্ছে প্রোপিন। কেমন? তাহলে দেখো, এটার একটা সাধারণ সংকেত আছে CnH2n। তাহলে দেখো, অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে যে ইথিন, অর্থাৎ ন্যূনতম দুইটা কার্বন হতে হয় অ্যালকিন হতে হলে। সেজন্য আমি যদি 2 বসাই, তাহলে কি হবে দেখো তো, C2H2 তাহলে কি হলো, কি হবে দেখো তো, C2H4। এই যে দেখো এই যৌগটা, কেমন? অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2। একইভাবে আমি যদি 3 বসাই, C3H2 তাহলে কি হবে, C3H6। তাহলে দেখো তো হচ্ছে কিনা, এই যে এই যৌগটা, কেমন? অর্থাৎ যেটাকে আমরা বলছি প্রোপিন। এই যে কার্বন 3টা, হাইড্রোজেন হচ্ছে কয়টা? 6টা। ঠিক আছে না? আচ্ছা, তো দেখো এবার, এখন ওই হ্যালোজেনের সঙ্গে এগুলো সাধারণত বিক্রিয়া ঘটিয়ে থাকে এবং তৈলাক্ত পদার্থ সৃষ্টি করে থাকে, বিদায় এই অ্যালকিনগুলোকে অনেক সময় আমরা অলিফিন বলে থাকি। আচ্ছা, তাহলে দেখো এখন অ্যালকিনের নামকরণ, অর্থাৎ কেন অ্যালকিন কিভাবে হয়েছে। তো আগে তো আমরা দেখেছিলাম যে অ্যালকেন। তো অ্যালকিনের যেমন মনে করি এটা CH3 বন্ড CH2 বন্ড CH3, এটার নাম ছিল প্রোপেন। এই প্রোপেনের এই এনটা পরিবর্তন করে শুধু ইন করা হয়েছে। তার মানে কি, এই যে এটা ছিল যে প্রোপেন, কেমন? এখন এটাকে যদি আমি এভাবে লিখি CH ডবল বন্ড CH2, তাহলে এটার নাম হয়ে যাবে প্রোপিন। শুধু অ্যালকিনের এনের পরিবর্তে ইন যুক্ত করা হয়েছে। কেমন? তাহলে এই যে যেমন আইউবেক পদ্ধতি বলা হয়, ওই পদ্ধতিতে অ্যালকিনের নামের শেষে ইন যুক্ত করে, অর্থাৎ এনটাকে ইন বানিয়ে দিয়ে অ্যালকিন সংযোজন করা, নামকরণ করা হয়েছে। কেমন? আচ্ছা, তাহলে আমরা এবার যাব অ্যালকেন কি জানলাম, অ্যালকেনের সাধারণ অ্যালকিন কি জানলাম, অ্যালকিনের সাধারণ সংকেত জানলাম। এবার আমরা চলে যাব কিভাবে অ্যালকিন প্রস্তুত করা হয়। কিভাবে অ্যালকিন প্রস্তুত, অ্যালকিনের কয়েকটা প্রস্তুতি আছে। আমি সর্বপ্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ইথাইল ক্লোরাইড থেকে। এই যে দেখো, ইথাইল ক্লোরাইড হতে, তাহলে দেখো, তাহলে আমি শুরুতে কি লিখবো, ইথাইল ক্লোরাইড অর্থাৎ CH3 CH2 Cl, এটাকে এভাবে লিখতে পারি, অথবা CH3 বন্ড CH2 বন্ড Cl এভাবে লিখতে পারি। কেমন? এই ইথাইল ক্লোরাইড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, এই যে NaOH, এটার জলীয় দ্রবণ যখন যুক্ত করব, তখন জলীয় দ্রবণকে যখন আমরা উত্তপ্ত করব, তখন কিসে পরিণত হবে? ইথিনে পরিণত হবে, CH2 ডাবল বন্ড CH2। তাহলে আর থাকতেছে কি কি, এখানে দেখো এই সোডিয়াম এবং ক্লোরিন, তাহলে কি সোডিয়াম এবং ক্লোরিন মিলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড। কেমন? আর অবশেষ কি থাকতেছে, তাহলে যেহেতু এখানে কি ছিল, ওএইচ ছিল, কেমন? এখান থেকে একটা হাইড্রোজেন চলে গিয়েছিল, তাহলে ওই হাইড্রোজেন এই ওএইচ মিলে পানিতে পরিণত হবে। কেমন? তাহলে কি পেলাম আমরা, যে ইথাইল ক্লোরাইড থেকে ইথিন পেয়েছি, কেমন? তথা অ্যালকিন পেয়েছি। কেমন? এটার নাম কি? ইথাইল ক্লোরাইড।
ইথাইল ক্লোরাইড, আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এইভাবে একভাবে পেতে পারি। আবার আমরা পেতে পারি অন্য আরেকটা উপায়ে পেতে পারি, সেটা হচ্ছে যে ইথানল থেকে। তাহলে আমরা কি লিখতে পারবো? ইথানল হতে, 2 নাম্বারটা হচ্ছে ইথানল, ইথানল হতে। তাহলে দেখো তো, এই যে ইথানল CH3 বন্ড CH2 বন্ড OH, এটা হচ্ছে কি ইথানল। এই ইথানলের সাথে যদি অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড যুক্ত করা হয়, এখানে যদি আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড যুক্ত করি, কেমন, এবং যুক্ত করে যদি উত্তপ্ত করি, তাহলে দেখা যাবে যে ইথিন উৎপন্ন হবে, CH2 ডাবল বন্ড CH2। কিভাবে? এই যে ইথিন, এই সালফিউরিক অ্যাসিড, এটা একটা নিরোধক পদার্থ হিসেবে কাজ করে সাধারণত। এই নিরোধক পদার্থের কাজ হচ্ছে কি, এখান থেকে পানি শোষণ করে নিয়ে ফেলবে, অর্থাৎ এখান থেকে এক অণু পানি কি হবে, শোষিত হবে। তো যখনই এখান থেকে একটা হাইড্রোজেন এবং এখান থেকে OH চলে যাবে, তখন এখানে CH2 ডাবল বন্ড CH2 হয়ে যাবে, কেমন, সাথে এখানে কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। বুঝা গেছে এখন? এই হচ্ছে ইথানল হতে ইথিন, ইথানল হতে ইথিন প্রস্তুত। তাহলে আমরা দুইভাবে ইথিনের প্রস্তুতি দেখাইতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। যে দেখো, এই অ্যালকিনের রাসায়নিক ধর্ম, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে সাধারণত এরকম, C ডাবল বন্ড C, কেমন, এই ধরনের কার্বন কার্বন কি থাকে, দ্বিবন্ধন থাকে। এই দ্বিবন্ধন থাকার কারণে এরা রাসায়নিকভাবে খুবই সক্রিয় হয় এই দ্বিবন্ধনের কারণে। কারণ এই দ্বিবন্ধনে একটি বন্ধন খুব শক্তিশালী আর একটি বন্ধন কি দুর্বল প্রকৃতির হয়, তুলনামূলকভাবে দুর্বল। সাধারণ বিক্রিয়া করার সময়, সাধারণত যখনই বিক্রিয়া করে, তখন এই দুর্বল বন্ধনটা কি হয়ে যায়, ভেঙে যায়। এই দুর্বল বন্ধনটা, অর্থাৎ এখানে একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা পাই বন্ধন, এই পাই বন্ধনটা কি হয়ে যায়, ভেঙে যায়, কেমন। তখন ভাঙার ফলে সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। তো প্রথম যে বিক্রিয়াটা সেটা হচ্ছে যে হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন হাইড্রোজেন সংযোজন। তাহলে দেখো হাইড্রোজেন সংযোজনটা কি, তো যেমন আমাদের এটা কি ছিল, যৌগটা অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2। তো এখানে আমি যদি হাইড্রোজেন সংযোজন করি, তাহলে এখানে প্রভাবক হিসেবে নিকেল চূর্ণ ব্যবহার করতে হবে, এবং যখনই আমরা নিকেল চূর্ণ ব্যবহার করব, তখন এটা 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কি হবে, তাপমাত্রাটা সীমাবদ্ধ থাকবে। তো যার ফলে দেখা যাবে এখানে যে দুর্বল বন্ধন বলেছিলাম পাই বন্ধন, দেখো এটাকে ভাঙলে H বন্ড H, একটা হাইড্রোজেন চলে যাবে এই কার্বনে, আর একটা হাইড্রোজেন চলে আসবে এখানে, এবং দ্বিবন্ধনটা একক বন্ধন হয়ে যাবে, কেমন, এরকম, অর্থাৎ ইথেনে পরিণত হবে। তার মানে আমরা ইথিন থেকে কি পেতে পারি, ইথেন পেতে পারি। এটা ইথেন প্রস্তুতির ক্ষেত্রে আমরা লিখতে পারবো, কেমন। এই হচ্ছে হাইড্রোজেন সংযোজন। এরপরে হচ্ছে পরবর্তী যেটা, সেটা হচ্ছে পানি সংযোজন। 2 নাম্বার হচ্ছে কি, পানি সংযোজন, পানি সংযোজন, কেমন। তাহলে পানি সংযোজন কি, ওই একইভাবে এই ইথিন দেখো CH2 ডাবল বন্ড CH2, এটার মধ্যে যদি আমি পানি যুক্ত করি, তাহলে কি করতে হবে, এখানে দেখো যে এখানে কিছু প্রভাবক ইউজ করতে হবে, কেমন, ফসফরিক অ্যাসিড ইউজ করতে হবে, H3PO4, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথিন, এই ইথিন পানির সাথে বিক্রিয়া, পানির সাথে পানি বাষ্পের সাথে উচ্চ চাপ এবং তাপ, এখানে উচ্চ চাপ, হাই প্রেসার এবং টেম্পারেচার, কেমন, উচ্চ চাপ ও উচ্চ তাপ যদি দেওয়া হয়, তখন দেখা যাবে যে অ্যালকোহলে পরিণত হয়, CH3 CH2 OH, এই অ্যালকোহলে পরিণত হলো, কেমন, কিরকম, এখানে একটা H একটা OH, একটা হাইড্রোজেন চলে যাবে এখানে, আর OH চলে যাবে এই কার্বনে, হাইড্রোজেন চলে যাবে প্রথম কার্বনে, আর OH চলে যাবে এই কার্বন, দ্বিবন্ধনটা একক বন্ধন হয়ে যাবে। তাহলে দেখা যাবে যে কিসে পরিণত হবে, ইথানলে পরিণত হবে, অর্থাৎ ইথানল প্রস্তুতির ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো, কেমন। তো এই অ্যালকোহলকে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে সাধারণত ব্যবহার করা হয়, কেমন, এবং পেট্রোলিয়াম শিল্পের দ্রাবক হিসেবেও আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে দেখবো এবার পরবর্তী 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ব্রোমিন সংযোজন, ব্রোমিন সংযোজন, ব্রোমিন সংযোজন, কেমন। তাহলে দেখো ওই একইভাবে অ্যালকিন অর্থাৎ ইথিন, এই ইথিনের মধ্যে যখন আমি ব্রোমিন সংযোজন করব,
ব্রোমিন। তাহলে কি বলবো দেখো এটাকে, যে ইথিনের মধ্যে যখন লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, এটা হচ্ছে লাল বর্ণের ব্রোমিনের কালারটা কেমন, ব্রোমিন দ্রবণ যোগ করলে দেখা যাবে যে ইথিন এই ব্রোমিনের লাল দ্রবণের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ড্রাই ব্রোমো ইথেনে পরিণত হবে। অর্থাৎ অর্থাৎ এই যে ব্রোমিনটা এটা এভাবে লিখতে পারবো না, তখন দুই ব্রোমিন দুই কার্বনে চলে যাবে এবং ওই যে দ্বিবন্ধন যেটা পাই বন্ধন সেটা ভেঙে যাবে। তখন কি হবে দেখো, CH2 একটা ব্রোমিন যাবে এই কার্বনে আর একটা ব্রোমিন যাবে এই কার্বনে। এই জন্য ওইটার নামকরণ করা হয়েছে যে ডাইব্রোমো ইথেন বা ইথেন 1,2 ডাইব্রোমো ইথেন বলা যায় কেমন। এবার আমরা বলতে পারি এই বিক্রিয়া ব্রোমিনের বর্ণ লাল বর্ণটা সাধারণত দুর্বৃত্ত হয়ে যায়। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনে এই বিক্রিয়া প্রদর্শন করে থাকে সাধারণত, অর্থাৎ অসম্পৃক্ততার পরীক্ষার ক্ষেত্রেও আমরা এই বিক্রিয়াটা ব্যবহার করতে পারবো, কারণ সবসময় দেখা যায় এটা একটু বেশি আসে পরীক্ষায় কেমন। এই জন্য অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষার ক্ষেত্রে আমরা ব্রোমিন সংযোজন বিক্রিয়াটা ব্যবহার করতে পারবো। ওখানে দুটো পরীক্ষা হয়, একটা হচ্ছে যে ব্রোমিন টেস্ট আর একটা হচ্ছে বেয়ার টেস্ট কেমন। এটা হচ্ছে ব্রোমিন টেস্ট। তো ব্রোমিন টেস্ট এটা কি আমি আবারও আলোচনা করছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে ইথিনের মধ্যে যখন লাল বর্ণের ব্রোমিন যুক্ত করব তখন দেখবে যে এটা কালারলেস হয়ে গেছে, বর্ণ দূরীভূত হয়ে গেছে, তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে যে কি ইথিন। অর্থাৎ এখানে তখন যে যৌগ উৎপন্ন হবে সেটা হচ্ছে যে ডাইব্রোমো ইথেন। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া কেমন, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ যেটাকে বলা হয় আর কি, জারণ বিক্রিয়া। তাহলে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিক্রিয়া, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিক্রিয়া। তাহলে কিরকম দেখো এটা, অর্থাৎ যখনই আমরা এই ইথিন লিখলাম CH2 ডাবল বন্ড CH2 কেমন, এটার সাথে যখন আমি পানি কেমন আর একটা জাইমান অক্সিজেন, এই জাইমান অক্সিজেনটা কোত্থেকে আসবে, এটা সাধারণত পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে এটা আসে কেমন, এটা জারিত হয়ে এখান থেকে জাইমান অক্সিজেনটা আসবে। তাহলে আমি একটু পুরো জিনিসটা যদি আরেকবার বিস্তারিত বলি, তাহলে দেখো এই ইথিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি বর্ণের দ্রবণ, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেমন এটা কালার হচ্ছে গোলাপি বর্ণের দ্রবণ, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমি যুক্ত করি বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমি যুক্ত করি, ধর আমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হবে। এই বিক্রিয়া পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা, আগে যেমন ব্রোমিনের বর্ণটা কালারলেস হয়ে গেছিল, এখানেও সেম ভাবে যেটা গোলাপি বর্ণ আছে সেটা কালারলেস হয়ে যাবে কেমন। তো দেখা যাবে এই ধরনের সাধারণত অসম্পৃক্ততা পরীক্ষার ক্ষেত্রে এই বিক্রিয়াটা প্রদর্শন করে থাকে। আচ্ছা, প্রথমে এই পটাশিয়াম আমি যে এই যে জাইমান অক্সিজেন সেটার একটু বর্ণনা দিই। প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড কেমন এই বিক্রিয়া করে যে জাইমান অক্সিজেন তৈরি করে, সেই জাইমান অক্সিজেনের দ্রবণের পানি ইথিনের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং ইথিলিন গ্লাইকলে পরিণত হবে। কিরকম ইথিলিন গ্লাইকল দেখো, যে এটা যখন ওই আগের মতোই এখানে এটা যদি আমি করি তাহলে OH এবং OS দুটো OH গুলো যুক্ত পরিণত হবে, দুই OH গুলো দুই কার্বনে চলে যাবে, তখন কি উৎপন্ন হবে দেখো CH2 OH এবং OS, এটাকে বলা হচ্ছে যে ইথিলিন গ্লাইকল বা ইথেন 1,2 ডাইঅল, ইথিলিন গ্লাইকলও বলা হয় অথবা ইথেন 1,2 ডাইঅলও বলা হয়। ঠিক আছে, তাহলে কি কি কাজ করলাম, এই ইথিনের মধ্যে পানি এবং জাইমান অক্সিজেন কোথা থেকে আসলো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে কেমন, যার ফলে এটা কিসে পরিণত হলো, ইথিলিন গ্লাইকলে পরিণত হলো। এটাকে এভাবেও লেখা যায়। আবার আমরা কি করতে পারি, এখানে চাইলে এটাকে OH-টাকে এভাবে বন্ড আকারে লিখতে পারি, CH এভাবে OH CH OH এভাবেও লিখতে পারি আমরা কেমন। তাহলে এভাবে করেও আমরা এটা লিখতে পারি, CH2 লিখতে পারি কেমন। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে ইথিলিনের পরিমাণকরণ বা ইথিনের পরিমাণকরণ। তাহলে দেখো পরিমাণকরণ বিক্রিয়াটা, পরিমাণকরণ বিক্রিয়া। দেখো এই পরিমাণকরণ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ওই একই CH2 ডাবল বন্ড CH2 কি করলাম যে N সংখ্যক কেমন। তাহলে সামান্য পরিমাণ অক্সিজেন উপস্থিতি, এই যে দেখো সামান্য পরিমাণ অক্সিজেন কেমন, এই অক্সিজেনের উপস্থিতিতে 1000 বায়ুমণ্ডলীয় চাপ
কেমন। আর কি করব, এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন প্রয়োগ করব এবং উত্তপ্ত করলে দেখা যাবে যে পলিথিন উৎপন্ন হবে, অর্থাৎ তোমার যে যৌগটা উৎপন্ন হবে সেটা হচ্ছে CH2 বন্ড CH2, এই দিয়ে একটা বন্ড দেবে এবং হোল N হবে। কেমন, এই হচ্ছে পলিথিন প্রস্তুতি। তাহলে দেখো এটাকে এই বিক্রিয়া পলিমারকরণ বিক্রিয়া বলা হচ্ছে, আর এই বিক্রিয়ায় ব্যবহৃত ইথিলিনকে মনোমার বলা হচ্ছে, ইথিলিনের মনোমার বলা হচ্ছে এটাকে। কেমন। আচ্ছা, তো এখন এই হচ্ছে অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়াগুলো। তো এবার আমরা চলে যাব অ্যালকাইনে। অর্থাৎ আমরা বলেছিলাম না যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। তাহলে আমরা অ্যালকিন এতক্ষণ শিখতে পারছি, বুঝতে পারছি, তাই না? এবার আমরা অ্যালকাইন পড়ব। তাহলে অ্যালকাইন জিনিসটা কি? আগে যেটা ছিল সেটা ছিল যে কার্বন কার্বন দ্বিবন্ধন। কেমন, এটা ছিল যে অ্যালকিন। কেমন, আর যখন কার্বন কার্বন ত্রিবন্ধন সম্পর্কিত যৌগ হবে তখন এটাকে বলা হয় যে অ্যালকাইন। অর্থাৎ যেই জৈব যৌগে কার্বন শিখর অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে তাকে বলা হচ্ছে যে অ্যালকাইন। এটা হচ্ছে যে অ্যালকাইন। তাই এই অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, CnH2n-2। কিরকম, আমি যদি যেমন অ্যালকিনের প্রধান সদস্য হচ্ছে ইথাইন, আমি যদি 2 বসাই n এর জায়গায় 2 × 2 - 2, তাহলে কি হবে C2H2, এই যে এই যৌগটা ইথাইন। কেমন, এভাবে আসতে পারে। তো এখন এই অ্যালকাইনের নামকরণ কিভাবে হয়েছে, যে অ্যালকিনের নামের শেষে n ছিল, তাই না? এই n কে বাদ দিয়ে যদি আয়ন যুক্ত করে দিই, যেমন n কে বাদ দিয়ে ইন যুক্ত করেছিলাম সেজন্য অ্যালকিন হয়েছিল, আর অ্যালকিনের nটা বাদ দিয়ে যদি আয়ন যুক্ত করে দিই তাহলে সেই ক্ষেত্রে কি হবে, অ্যালকাইন। কেমন, সেজন্য এটা অ্যালকাইন নামকরণ করা হয়েছে। তো এখন আমরা দেখব অ্যালকাইনের প্রস্তুতি। অ্যালকাইন প্রস্তুতি দেখব আমরা। প্রস্তুতি, তাহলে অ্যালকাইন কিভাবে প্রস্তুত করতে পারি? অ্যালকাইন আমরা যে ক্যালসিয়াম অক্সাইড থেকে, কার্বাইড থেকে প্রস্তুত করতে পারি। ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা কি করতে পারি, অ্যালকাইন প্রস্তুত করতে পারি। তাহলে দেখো কিরকম, এই যে CaC2, কেমন, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি যোগ করলে, যদি আমি এখানে যদি পানি যুক্ত করি, কেমন, পানি যুক্ত করলে কি পাওয়া যাবে, ইথাইন পাওয়া যাবে। তার মানে কি CH2 ট্রিপল বন্ড CH2, এই ইথাইন পাওয়া যাবে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হবে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বাইড, আর এটা হচ্ছে পানি, এটা হচ্ছে কি ইথাইন। বুঝা গেছে এখন ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা কিভাবে ইথাইন বের? তো দেখো এখানে যদি আমরা সমাধান করি তাহলে দেখা যাবে যে এখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা 4টা, তাহলে সেই জন্য আমাকে এখানে 2 দিতে হবে, যেহেতু এখানে অক্সিজেন আছে 2টা, এই 2 মিলে গেল। কেমন, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সাথে বিক্রিয়ার ফলে আমরা অ্যালকাইন পেতে পারি। এরপরে হচ্ছে যে অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। কেমন, এই রাসায়নিক ধর্মের মধ্যে এখানে আমরা কয়েকটা বিশেষভাবে পেয়ে থাকি। সে কয়েকটার মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, তারপরে আছে তোমার ব্রোমিন সংযোজন। কেমন, তাহলে দেখো আমি একটা একটা করে আলোচনা করি। প্রথমে হাইড্রোজেন সংযোজন আলোচনা করতেছি আমি। এই হচ্ছে ইথাইন। এই ইথাইনের মধ্যে যদি আমি হাইড্রোজেন সংযোজন করি, ঠিক এটা আগের মতোই ওই নিকেল শূন্য প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমি বিক্রিয়াটা সংঘটিত করাই তাহলে দেখা যাবে এখানে কিসে পরিণত হবে, এখান থেকে আমরা সাধারণত ইথেন পেতে পারি। তো এই ইথেন যে পাবো এটা প্রথমে সাধারণত ইথেন উৎপন্ন হয়, ইথেন থেকে আবার হাইড্রোজেন সংযোজনের ফলে ইথেনে পরিণত হয়। সেজন্য আমরা এখানে সরাসরি 2 অণু যদি দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে CH3 বন্ড CH3, তার মানে কি ইথেন। এটা কিন্তু আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে প্রথমে অ্যালকাইন থেকে অ্যালকিন এবং অ্যালকিন থেকে অ্যালকেনে পরিণত হয়, কিন্তু আমাদের বইয়ের মধ্যে যে বিক্রিয়াটা দিয়েছে সরাসরি দিয়েছে, তাই না? সেই হিসেবে আমরা সরাসরি বিক্রিয়াটা দেখিয়েছি। এখন দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ব্রোমিন সংযোজন। ব্রোমিন সংযোজন, ব্রোমিন সংযোজন। তাহলে ব্রোমিন সংযোজনের ক্ষেত্রে কি হবে দেখো, যে ইথাইন, প্রথমে লিখলাম ইথাইন CH2 ট্রিপল বন্ড CH2 ব্রোমিন, এখানেও সেম কাজ হবে যে ইথাইনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ইথাইন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে টেট্রা ব্রোমো ইথেনে পরিণত হবে। কিরকম দেখো,
টেট্রাব্রোমো ইথেনে পরিণত হবে। তার মানে যেমন CH এখানে একটা Br হবে, কেমন, এখানে CH হবে, আর এখানে Br2, এখানে Br2 হবে, এখানে Br2 হবে। কারণ কেন দেখো না, কার্বন 4টা, একটা, দুটা, তিনটা, তিনটে, চারটা, একটা, এই যে হাইড্রোজেন একটা, এখানে একটা, এখানে একটা, কেমন, কয়টা হলো? তাহলে এখানে দুইটা ব্রোমিন, যেহেতু আমি এখানে কি করতে পারবো, ব্রোমিন দুই পাশে দুটো লিখে CH Br2 লিখতে পারবো, কেমন, পাশাপাশি করে লিখতে পারবো, ঠিক আছে। তো এই বিক্রিয়া ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়ে যায় সাধারণত আগের মতোই আর কি। তো এখানে সেই হিসেবে কয় দিতে হবে, 2 দিতে হবে, কেমন। এই হচ্ছে ব্রোমিন সংযোজন। এরপরে হচ্ছে যে পানির সংযোজন, এরপরে হচ্ছে কি পানির সংযোজন। আমাদের সর্বশেষ বিক্রিয়া হচ্ছে পানি সংযোজন। এই ইথাইনের মধ্যে পানি সংযোজন, পানি সংযোজন 3 নম্বর বিক্রিয়া। এই ইথাইনের মধ্যে আমি যদি পানি যুক্ত করি, কেমন, তাহলে কি, তো এখানে পানি যুক্ত করব, ঠিক আছে। তাহলে কিভাবে করতে হবে, এখানে কিছু প্রভাবকের ব্যাপার স্যাপার আছে। যেমন এখানে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথাইনের মধ্যে 20% সালফিউরিক অ্যাসিড যুক্ত করি, কেমন। তাহলে কি করব, 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড, আর 80% হচ্ছে 80% হচ্ছে মার্কিউরিক সালফেট, কেমন, 80% হচ্ছে মার্কিউরিক সালফেট, মার্কিউরিক সালফেট। তো যুক্ত করলে দেখা যাবে যে সেটা তোমার অ্যালডিহাইডে পরিণত হবে, CH3 CSO হবে, কেমন। তাহলে কিসে পরিণত হলো, আমি আবার বলছি যে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, না এখানে একটু আমি ভুল বলছি, এটা হচ্ছে 2%, কেমন। তো 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথাইন এবং 20% ইথাইন এবং পানির সাথে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক অ্যাসিড যুক্ত করলে আমরা অ্যালডিহাইড পেতে পারি বা ইথানল পেতে পারি, ইথানেল। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো মতো এই বিষয়টুকু বুঝতে পেরেছো। এরপরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে, পরবর্তী যখন আমরা ক্লাস শুরু হবে আমাদের, তখন সেই জিনিসগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবা, ঠিক আছে। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।